গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো শিবরাত্রির আগের দিনে আজকে আমি চলে এসেছি কাল্লায়। 108 বছর আগে তোমাদেরকে আমি 108 শিব মন্দির দেখিয়েছিলাম বর্তমানে, আর আজকে আমি চলে এসেছি কাল্লার 108 শিব মন্দিরের সামনে। এই মন্দিরের ঠিক বাইরেই রয়েছে। কী করে ভাবে তোমরা আসবে, টাইমিং, সমস্ত কিছু তোমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া দিক থেকে এলাম, এদিক থেকে এসে তোমাদের সোজা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। আর আমাদেরকে রেল লাইনটা ক্রস করে ওই পাড়ের দিকে যেতে হবে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। টোটোর জন্য একটু প্রবলেম হতে পারে, তোমাদেরকে সামনের দিকে একটু এগিয়ে যাবে। চৌমাথা পর্যন্ত আগিয়ে এলাম, একার জন্য টোটো প্রবলেম হচ্ছে। অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। চলে এসেছি আমি 108 শিব মন্দিরের ঠিক বাইরে। এই বাইরে দিক থেকে তোমাদের শিব মন্দিরটা আছে, পুরো গোল করে এই শিব মন্দিরটা বাইরে থেকে লুকটা। আমি এলাম ওই পাশে রাস্তার মন্দিরের বাইরে। মন্দির সম্পর্কে তথ্যগুলি দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্টপ করে পড়ে নিতে পারো। ভিতরে ঢুকতে এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে মন্দিরের ভিতরে হলো এন্ট্রান্স দিয়ে ভিতরে আসার পর মন্দিরের লুকটা তোমরা খানিকটা এরকম দেখতে পাবে। বাইরের দিকে পরপর শিব মন্দিরগুলো রয়েছে, তারপর ভিতরের দিকে গোল বৃত্তাকারে আরও শিব মন্দিরগুলো রয়েছে। তো আমরা এক এক করে সবকটাই মন্দিরের ভিতরে দেখো, এখানে পরপর যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো সমস্ত 8 চালা বিশিষ্ট শিব মন্দির। এখানে যতগুলি শিব মন্দির আছে, আর এখানে তোমরা একটা বিশেষত্ব দেখতে পাবে যে এখানে প্রতিটা যে বাইরের দিকে যে 74টি শিব মন্দির আছে, শিবলিঙ্গ, সেটা প্রত্যেকটা কালো একটা করে, তারপর একটা রয়েছে সাদা রঙে। এইরকমভাবে গোল বৃত্তাকারে দেখো এই শিব মন্দিরগুলো তোমাদের পরপর আছে। ভিতরের দিকেও অনেক শিবলিঙ্গ আমরা ভিতরের এবং বাইরের প্রথম যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো সাদা রঙের, আর প্রধান যে শিবলিঙ্গ তার উপরে সর্প এবং নন্দী মহারাজ পাশে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে অবস্থিত এই 108 শিব মন্দির বা নবকৈলাস শিব মন্দির কথিত আছে যে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তির মালিকানা লাভের পর শিবভক্ত রাজা তেজচন্দ্র এই মন্দিরটি 1809 সালে নির্মাণ করেন। মন্দিরের ভিতরে যে সাদা শুভ্র বর্ণের যে শিবলিঙ্গগুলি আছে সেটি হলো সদা শিবের প্রতীক, আর অন্যদিকে যে কালো রঙের যে শিবলিঙ্গগুলি রয়েছে কৃষ্ণ বর্ণে, অর্থাৎ সেগুলির হলো রুদ্রের প্রতীক। অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণে। বাইরের যে শিব মন্দিরগুলো রয়েছে আর তার সাথে সাথে যে ভিতরের যে শিব মন্দিরগুলো প্রতিটাই সমকেন্দ্রিক বৃত্তের আকারে সমন্বিত। ভিতরের মন্দিরে যাওয়ার এই সামনের দিকে একটা এন্ট্রান্স আছে, আর ওই পাশের দিকেও আরও একটি এন্ট্রান্স আছে। দেখো প্রতিটা মন্দিরের যে উপরের চূড়াগুলো, এগুলো সব কটা দেখো ত্রিশূল আছে, যে গোল করে এই যে ত্রিশূলগুলো। 108 শিব মন্দিরের বাইরের দিকে 74টি মন্দির রয়েছে, আর যেগুলো একটি সাদা রঙের শিবলিঙ্গ, তারপরে রয়েছে একটি কালো রঙের শিবলিঙ্গ, আর ভিতরের দিকে রয়েছে 34টি শিবের লিঙ্গ। মন্দিরের ভিতরটা কিন্তু ওয়েল মেনটেন্ড। এখানে ভিতরে দেখো সুন্দর করে গাছগুলো কাটা রয়েছে, তার সাথে ঘাস। আর এখানে ভিতর থেকে যে বাইরে যে জলটা প্রবেশেরও মানে বেরানোরও জায়গা আছে, এই পাশটা দিয়েও তোমাদের ভিতরের মন্দিরে যাওয়া যায়। অনেকগুলো রাস্তা রয়েছে, আর শিবরাত্রি কালকে বলে এখানে আলো দিয়েও সাজানো হয়েছে। এই যে ভিতরে দেখো নর্দমার ব্যবস্থাও রয়েছে, যাতে জল পাশে কোনো অসুবিধা না হয়। এই যে মন্দিরের বাইরের দিকটা দেখো, প্রতিটা মন্দিরেরই মোটামুটি নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, ক্ষয়ে গেছে। বাইরের সমস্ত কটা মন্দির দর্শন করার পর এবার আমরা ভিতরের মন্দিরগুলো দর্শন করব। ভিতরের দিকে মন্দিরে যাওয়ার এন্ট্রান্স। ভিতরের দিকে মন্দিরে এই পাশটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে তোমরা আরও 34টি শিব মন্দির দেখতে পাবে। চলো এক এক করে। ভিতরের দিকে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গগুলো অপেক্ষাকৃত ছোট আকারে। এখানে সবকটাই সাদা রঙের শিবের মূর্তি আছে। দেখো মানে প্রতিটা যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গগুলো প্রতিটাই সাদা রঙের।
এখানে ভিতরে যে শিব মন্দিরগুলো আছে তার মাঝখানে একটা বেল গাছ রয়েছে আমরা দেখছি। এখানে একটা বেল গাছ, তার পাশে ওই যে ওইটাও একটা তোমাদের বেল গাছ আছে, আর মাঝখানে একটা ফাউন্টেন। প্রথমে যে শিবলিঙ্গগুলো দেখছিলাম শিবের মুখটা কিন্তু বাঁ দিকে ছিল, আর এটা কিন্তু সোজা। আবার মাঝখানে এইখান থেকে দেখো শিবের লিঙ্গের যে এটা সেটা সাকুরেরটা কিন্তু অন্যদিকে ঘোরানো হয়েছে। প্রথমে দেখলাম আমরা ডান দিকে ছিল, এই যে শিবের লিঙ্গটা ডান দিকে ছিল, তারপরে সোজা ছিল, তারপরে এখান থেকে দেখছি আবার এই পাশের দিকে ঘুরে যাচ্ছে। দেখো বেলও হয়েছে, কালকে আগামীকাল শিবরাত্রি, তো এই সময় আগামীকাল কিন্তু খুবই ভিড় হবে। এই পাশের দিকে আমরা বড় বেল গাছটা দেখলাম, আর তার পাশে এরকম আরও একটা বেল গাছ, এটা তো বেশ অনেক বেল হয়েছে, বেলপাতা দুটোই, আর নিচের দিকের পাতাগুলো অনেকেই নিয়ে নিয়েছে। তার পাশে ওই দিকেও একটা গাছ আছে, ওটা এমনি নর্মাল কোনো ফুলের গাছ। আর ভিতরে যে শিব মন্দিরগুলো সেটা বাইরের শিব মন্দিরগুলোর তুলনায় অপেক্ষাকৃত ছোট আকারে। এখানে ঠিক স্ট্রাকচারটা একই রকম, গোল করে খুব সুন্দর করে শিবলিঙ্গগুলো। কিছু কিছু শিবলিঙ্গ দেখো ঠাকুরকে পুজো করা হয়েছে বলে এগুলো ঠাকুরের ফুল, মানে ফুলটা রয়েছে। আর কিছু কিছু শিবলিঙ্গ আমরা একবারেই শুকনো, মানে ঠাকুরকে জলও দেওয়া হয়নি, অত সকালবেলার দিকে পুজো হয়েছে, এই মুহূর্তে সেগুলো সব শুকিয়ে গেছে, দুপুরবেলা অলরেডি হয়ে গেছে। এদিক থেকে দেখো শিবের লিঙ্গগুলো একবারে পিছনের দিক করে রয়েছে, এক একটা এক এক রকম, এটা তোমরা নোটিস করলে বুঝতে পারবে। বাইরের দিকে শিবলিঙ্গ ঠিক এরকমই আছে, কর্নার করা আছে শিবলিঙ্গটা, এটাও পুজো হয়েছে সকালবেলা। এটাও ঠিক সেরকম, এইরকম পুরো ঘোরানো শিবলিঙ্গ তোমরা দেখতে পারবে। এটা দেখো খুব সুন্দরভাবে ঠাকুরের ওপর রোদটা পড়েছে, এখন পশ্চিম দিকে রোদ, মাঝখানের দিকে একটা গোল করে দেখো ঘেরা রয়েছে, এই অংশটা তোমাদের ফাউন্টেন রয়েছে, এখানে চাবি দেওয়া। ভিতরে তোমরা ফাউন্টেন দেখতে পাবে, ওর আগে হয়তো কিছু ছিল, এটা বর্তমানে বন্ধ। আর ওই পাশ দিয়েও এন্ট্রান্সের জায়গা রয়েছে, আর এদিক দিয়েও। বাইরের দিক থেকে যে প্রথম যে শিবলিঙ্গটা, তার উপরে দেখো সর্প আর নন্দী মহারাজ বিরাজ করছেন। সব ভিতরে যে গাছপালাগুলো রয়েছে দেখো সেগুলো খুবই সুন্দরভাবে ওয়েল মেনটেন, আর ঘাসগুলো খুবই ছোট করে কাটা। এই জায়গাটা পুরো মন্দিরটা কিন্তু সারাদিনই খোলা থাকে, মন্দির পরিসর সারাদিনই খোলা থাকে, সকাল থেকে রাত্রির পর্যন্ত। শিবরাত্রির সময়, বৈশাখ মাস সময় প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। আর ভিতরের দিকে যে শিব মূর্তিগুলো রয়েছে, শিবলিঙ্গগুলো, সেগুলো ছোট সাইজে, আর বাইরেরগুলো বড় সাইজে। কিন্তু যখনই আমরা ভিতরে প্রবেশ করা বা বাইরের শিবলিঙ্গ, তার ঠিক মেন যে এন্ট্রান্স, তার দুপাশের শিবলিঙ্গগুলো কিন্তু সাদা রঙের। প্রথম যে শিবলিঙ্গ দুটো রয়েছে তার উপরে সর্প রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, কিন্তু তারপরে শিবলিঙ্গগুলোতে নয়। বাইরের দিকে যেমন একটা সাদা একটা কালো রঙের শিবলিঙ্গ, ভিতরেগুলো সবকটি সাদা রঙের, তবে প্রতিটা শিবলিঙ্গ সাইজে অনেকটাই ছোট। আর এই জায়গাটা বিশাল বড় পরিসরের, পুরো গোলাকৃতি, আর মেনটেনেন্সের ভীষণই দরকার। অনেক বছরের পুরনো বলে অনেক জায়গায় কিন্তু ভেঙে পড়েছে। ঠিক আছে, তো এলে তোমরা একটু ভাবনা চিন্তা করে হাত দিও। আর একটা জিনিস তোমাদেরকে জানি যে এখানে যে শিবলিঙ্গগুলো জায়গা পরিসরের সাথে সাথে ভিতরের এবং বাইরে পুরোটাই পজিশনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মন্দিরের উল্টো দিকেই হচ্ছে রাজবাড়ি। চলো আমরা রাজবাড়ির ভিতরের দিকে যাই। রাজবাড়ির ভিতরে এলে আমরা একটা তোপ দেখতে পাবো। তখনকার সময় রাজবাড়ির বাইরে যেমন থাকতো, এটা এন্ট্রান্স। রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে এলেই তোমরা বাঁদিকে দেখতে পাবে প্রতাপেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1849 সালে রাজা প্রতাপচন্দ্র তার প্রথম স্ত্রী প্যারী কুমারী দেবীর তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের চারপাশে বিভিন্ন রকমের দেবদেবীর ছবি থেকে শুরু করে মহাকাব্যের নিদর্শন আছে সমৃদ্ধ। এটা সম্পূর্ণ পোড়া মাটির মন্দির।
এই মন্দিরের ভিতরে রয়েছে ভগবান মহাদেবের একটি সুন্দর শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে নন্দী। মন্দিরের দেয়ালের গায়ে যুদ্ধের বিভিন্ন দৃশ্য, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাহিনী সমৃদ্ধ পোড়ামাটির অলংকার আমরা এই মন্দিরটার দেয়ালেতে দেখতে পাবো। এছাড়াও হিন্দু দেবদেবীর বিভিন্ন পৌরাণিক চিত্র দিয়ে সজ্জিত গোলাকার রাস মঞ্চটি এইখান থেকে দেখা যাচ্ছে। আর মন্দিরের চারপাশটা খুবই ওয়েল মেনটেন, ঘাসপালা দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত। আগামীকাল শিবরাত্রি বলে তার প্রস্তুতি পর্বের জন্য এখানে বাঁশ বেড়া এই সমস্ত। প্রতাপেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চটি ছাদবিহীন ইট দিয়ে তৈরি কাঠামো, যার মধ্যে রয়েছে 24টি খিলান। এখানে ভগবান শ্রীকৃষ্ণের শরৎকালীন রাসলীলা হয়ে থাকে। এটি একটি ষড়ভুজাকার কাঠামোতে তৈরি। 8টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। 24টি খোলা দরজার খিলান সহ বৃহত্তাকার ষড়ভুজাকার ছাদবিহীন ঘোরে অবস্থিত। একসময় এটি একটি নাট্যমঞ্চ ছিল, বর্তমানে কোনো ব্যবহার হয় না। আগেকার দিনের সময় যে পালকি, সেই পালকি তোমরা ভিতরে এলে দেখতে পাবে। লালজি মন্দির, আর তার সামনে রয়েছে নাট মন্দির। সুন্দর, তোমরা এখানে একটা তুলসী মঞ্চ দেখতে পাবে লালজি মন্দিরে ঠিক সামনে। সম্পূর্ণ সাদা রঙের দেখো একটা পায়রা, ভিতরে রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে। আর সামনের দিকে সব নারায়ণ শিলা, আর এই দিকে রয়েছে দেখো শিবলিঙ্গ। লালজি মন্দিরের সামনে যে নাট মন্দির, সেখানে প্রবেশ করলেই আমরা একটি গরুর দেবতার মূর্তি দেখতে পাবো। আমরা সকলেই জানি গরুর দেবতা শ্রীকৃষ্ণের বাহন, তার একটি সুন্দর মূর্তি দেখতে পাবো। আর এই সম্পূর্ণ মন্দিরটা দেখতেই পাচ্ছ পোড়ামাটির কাজে তৈরি, আর অনেক পুরনো বলে জায়গায় জায়গায় ভেঙেও পড়েছে। আর এখানে অনেক লোকজন বসে আছে। নাট মন্দিরটা বেশ বড় আর খুবই সুন্দর। আর নাট মন্দিরের সামনে মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে, বর্তমানে সেটা কাজ করে না। লালজি মন্দিরটি 1739 খ্রিস্টাব্দে মহারাজা জগৎ রামের স্ত্রী রানী ব্রজকিশোরী নির্মাণ করেছিলেন। লালজি মন্দিরটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করে নির্মাণ করা। দুপুরবেলার সময় তাই ঠাকুর এখন ভিতরে শয়নে রয়েছে, অন্য সময় তিনি তার ভক্তদেরকে এই সিংহাসনে বসে দর্শন দেন। মন্দিরের বাইরের দিকে দেয়ালে বিভিন্ন কাহিনী পোড়ামাটির ফলকে আঁকা আছে। পশু পাখি, মানুষ, রামায়ণ মহাভারতের কাহিনী, অনেক কিছু জিনিস এই মন্দিরের দেয়ালে খচিত রয়েছে, যা অপূর্ব। লালজি মন্দিরটি 3 তলা বিশিষ্ট ইটের তৈরি। পঞ্চবিংশতি অর্থাৎ 25টি রত্ন বা চূড়া বিশিষ্ট এই মন্দিরটি। লালজি মন্দির থেকে বাইরে বেরিয়ে এলে তোমরা আরও একটি মন্দির দেখতে পাবে। মন্দিরের ভিতরে ভগবান মহাদেবের একটি শিবলিঙ্গ আমরা বিরাজ। লালজি মন্দির দেখে বেরিয়ে আসার পর আমরা তার পাশে দেখলাম স্তূপ শিব মন্দির, আর তারপরে রয়েছে বিভিন্ন আকারের 5টি আটচালা বিশিষ্ট শিব মন্দির, যেগুলি ভগবান মহাদেবকে উদ্দেশ্য করে তৈরি করা।
প্রথম শিব মন্দিরটার সামনে চলে এসেছি। একটা এক এক রকম সাইজের, আগেই বলেছে, ভিতরে ছোট্ট একটি শিবলিঙ্গ। তার পাশের যে শিব মন্দিরটা রয়েছে সেটা আকারে সেটির থেকে একটু বেশ বড় আছে। আর এখানে যে মহাদেবের শিবলিঙ্গটা, এটাও বেশ বড় আকৃতি। তারপরে যে শিব মন্দিরটা আছে সেখানে আমি চলে এসেছি। আর এখানে ভিতরে তো শিবলিঙ্গ ঠিক দেখতে পাচ্ছি না, অন্ধকারে আমার ঠিক চোখে পড়লো না। ঠাকুরের একটি ফুল তো রয়েছে, খুব ছোট হয়তো শিবলিঙ্গ আছে। তারপরে আরও একটি শিব মন্দিরের কাছে আমি চলে এসেছি, 4র্থ নম্বর শিবলিঙ্গ। এখানেও ছোট আকৃতির শিবলিঙ্গ হয়তো আছে। আর এটা সর্বশেষ শিবলিঙ্গ, এটার ঠিক তার বিপরীত দিকে রয়েছে। আর ভিতরে দেখো মহাদেবের একটি শিবলিঙ্গ। কৃষ্ণচন্দ্রী মন্দিরটা এই বাইরের দিক থেকে দেখা যাচ্ছে। এটা হলো সুন্দর করে কৃষ্ণচন্দ্রী মন্দির, পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরটা। আর এটা হলো মন্দিরের ভিতরের প্রবেশস্থল। চাইলে তোমরা ইতিহাসটা পড়ে নিতে পারো। এদিক দিয়ে আমি ভিতরে এলাম। ভিতরে এলে সামনে একটা বাগান মতো পড়ছে, ওই পাশের দিকে একটা আরও মন্দির আছে, এই দিক দিয়ে এন্ট্রান্স। আর এই হলো কৃষ্ণচন্দ্রী মন্দির, সেটা আমি তোমাদেরকে বললাম। কৃষ্ণচন্দ্রীজি মন্দিরটি তৈরি করেন রাজা ত্রিলোক চাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে 1751 থেকে 1752 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী। এই মন্দিরটি 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। আর এই মন্দিরের সম্মুখভাগে সমৃদ্ধ পোড়া মাটির অলঙ্করণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী এমনকি দৈনন্দিন জীবনে বিভিন্ন চিত্র কাহিনীকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর এই কাহিনীগুলো আমরা মন্দিরের দেয়ালটাকে যদি ভালো করে দেখি, এই স্তম্ভগুলো প্রতিটি, তাতে আমরা দেখতে পাবো বিভিন্ন ছেলে মেয়ে, বিভিন্ন কাহিনী, ছোট ছোট গল্প কথা, মা দুর্গা, দেব দেবীর বিভিন্ন কাহিনী এই মন্দিরের দেয়ালে খুবই সুন্দরভাবে আজও বোঝা যাচ্ছে। অনেকটা সময়ের সাথে খুয়ে গেলেও আমরা অনেকটাই বুঝতে পারবো। এটা হলো মূল মন্দিরের ভিতরে যাবার প্রবেশদ্বার। আর তার উপরের কাজটাও কিন্তু খুবই সুন্দর। সময়ের সাথে সাথে কিছুটা কমে গেল সৌন্দর্যটা, কিন্তু তা এখনও রয়েছে। মন্দিরের ভিতরের প্রবেশদ্বার বন্ধ। হলো প্রতাপজির রাধাকৃষ্ণ মন্দির। আর এই পাশের দিকে একটি যে মন্দির আছে, এর দিকে হচ্ছে প্রতাপজির শিব মন্দির। দুপুরবেলার সময় বলে এখন অনেকটাই বন্ধ রয়েছে। আর তোমরা যদি বিভিন্ন কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করাতে চাও, শ্রাদ্ধ শান্তি অন্যান্য অনুষ্ঠান, এই জায়গাতে জয় বৈদ্যনাথ মন্দির। এই পাশের দিকেও দেখো আরও একটি মন্দির রয়েছে, বিজয় বৈদ্যনাথ শিব মন্দিরটিও রয়েছে। 3টি ফলক বিশিষ্ট মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশদ্বার। মন্দিরের ভিতরের দেয়ালের গায়ে পোড়া মাটির তৈরি বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কাহিনী মন্দিরটার সৌন্দর্যকে আরও বেশি তুলে ধরেছে। সামনে এমন আমরা দেখতে পাচ্ছি রথের বিভিন্ন ছবি দেখানো হয়েছে। আর মন্দিরের ভিতরে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, ঠাকুরের পূজা অর্চনা করা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে সজ্জিত মহাদেবের একটি সুন্দর শিবলিঙ্গ আমরা এর ভিতরে দেখতে পাবো। এটা হলো প্রতাপেশ্বর শিব মন্দির। এইদিকে হলো রাম সীতা মন্দির। হে গাইস, তোমাদেরকে আজকে সবার প্রথমে 108 কানলার শিব মন্দির দর্শন করালাম। আর শিব মন্দির দর্শন করার পর আমরা দর্শন করলাম তার উল্টো দিকে যে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ি। এখানে লালজি মন্দির যেটা এখন বন্ধ রয়েছে, রাম সীতা মন্দির আছে। আর মন্দির প্রাঙ্গণে আরও অনেক মন্দির আছে, শিব মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির, অনেকগুলোই মন্দির আছে। আর সব মিলে এই জায়গাটা কিন্তু দারুণ অপূর্ব। বিষ্ণুপুরের যেমন আমরা পোড়ামাটির মন্দির, পোড়ামাটির কাজ দেখতে পারি, যেটা আমাদের খুব ভালো লাগে, পছন্দের জায়গা, ঠিক সেরকমই আমরা যদি কানলায় 108 শিব মন্দির দেখতে আসি, এখানেও ঠিক পোড়ামাটি মন্দির বিষ্ণুপুরের যেমন আমরা কারুকার্য দেখতে পাই, সেই জিনিসটাই আমরা এখানে এসে দেখতে পাবো। তো আমার তো বেশ জায়গাটা ভালো লাগছে, বেশ শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা। আর শিবরাত্রির আগের দিনই আমি আজকে তার জন্য প্রস্তুতি পর্বও চলছে। তো সব মিলিয়ে এই জায়গাটা দুর্দান্ত সুন্দর, ভীষণ ভালো জায়গাটা। এখানে কয়েক ঘন্টা থাকলে যেন মনটা ভরে যাবে, এত ভালো, এত সুন্দর
সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। তোমরাও একদিন আসতে পারো, কলকাতা থেকে খুব একটা দূরে নয়। যদি আসতে যাও তোমরা হাওড়া থেকে তোমরা ডাইরেক্ট কাটোয়া লোকালও ধরতে পারো, এছাড়া তোমরা ব্যান্ডেল থেকেও তোমরা কাটোয়া লোকাল ধরে এই মন্দিরে আসতেই পারো। অম্বিকা কালনার নেবে। টোটোর জন্য অসুবিধা হবে, কারণ টোটো রিজার্ভ ছাড়া আসতে চায় না, আর রিজার্ভ ছাড়া না এলে তোমাদের আমি যেমন এলাম 20 টাকা কিন্তু ভাড়া পড়লো। তো তোমরা সেই বুঝে তোমরা আসতে পারো। মন্দির পরিসর সারাক্ষণই খোলা রয়েছে, সেই মন্দির তোমরা সারাক্ষণই দর্শন করতে পারবে। আর এই মন্দিরে আসতে গেলে তোমার 4টের পরের দিকে আই থিঙ্ক মন্দির খুলে যায়, তো বাকি সারা সময়টা তোমরা পুরো মন্দির পরিসরটা ঘুরতেই পারবে। ভীষণ ভালো লাগবে। কলকাতা থেকে খুব দূরে নয়, একদিনের ট্যুরের জন্য খুব মনোরম পরিবেশ। তোমরাও আসো, এসে ঘুরে যাও এই মন। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।